তুরস্কের এই উপকূলে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা সাধারণ ট্যুরিস্টদের চোখে সহজে পড়ে না। আপনারা কি প্রস্তুত এমন অ্যাডভেঞ্চারের জন্য যা শুরু হবে মাটির গভীরে আর শেষ হবে আকাশের কাছাকাছি? আজকের দিনটা শুরু হবে সাকলিকেন্ট গর্জ আর সেই কুখ্যাত বরফ শীতল পানিতে, যেখানে 18 কিলোমিটার দীর্ঘ পাহাড়ের ফাটল দিয়ে হাঁটার সময় আপনার মনে হবে আপনি অন্য কোনো গ্রহে চলে এসেছেন। সূর্যের আলো যেখানে পৌঁছাতে ভয় পায়, সে রোমাঞ্চকর গিরিখাত আমরা পার হব। কিন্তু অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। এই গভীরতা থেকে আমরা সোজা উঠে যাব মেঘের রাজ্যে, গেদেফে পাহাড়ের চূড়ায়, যেখান থেকে পুরো ভূমধ্যসাগর আর কাশ শহরটাকে মনে হবে যেন শিল্পীর আঁকা কোনো ছবি। যখন সূর্য ডুবে যাবে তখন আমরা ডুব দেব কাশ শহরের ভাইব্রেন্ট নাইট লাইফে। সুর, স্বাদ এবং সমুদ্রের ঢেউয়ের তালে তালে আজকের রাতটা হবে উৎসবের। পাহাড়ের গভীরতা থেকে শহরের উচ্ছ্বাস, এক অবিশ্বাস্য রোলার কোস্টার জার্নি হতে চলেছে আজকের এই ব্লগ। সিট বেল্ট বেঁধে নিন, কারণ আমাদের যাত্রা শুরু হচ্ছে এখনই। দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক ঘুরছেন। এটা হচ্ছে তুর্কি উপকূলীয় কাশ শহরে আমাদের এয়ারবিএনবির বুকিং দেওয়া বাসা। দৈনিক 40-এরও। আমরা এখানে থাকবো 4 দিন। আশেপাশে কোনো বাড়িঘর নেই, দুই পাশেই পাহাড়, এর মধ্যেখানে বাসা, আর প্রায় চারপাশে আছে ঘন অলিভের বন। যাই হোক, এবার আসল কথায় আসি। তুরস্ক মানেই কি শুধু ইস্তাম্বুলের ব্যস্ত রাস্তা বা কাপাডোকিয়ার বেলুন? একদমই না। এই বিশাল তুরস্কের মধ্যে এমন অনেক প্রভিন্স আছে যাদের নামই আমরা অনেকেই জানি না। যেমন ধরেন এই মুগলা প্রদেশ। এই মুগলা প্রদেশে প্রকৃতির এমন এক আদিম বিস্ময় লুকিয়ে আছে যা হাজার বছর ধরে লোকচক্ষুর অন্তরালে ছিল। আজ আপনাদের নিয়ে যাব সেই রহস্যময় জগতে, যার নাম সাকলিকেন্ট গর্জ। আজকে আমরা এসেছি এখানে সাকলিকেন্ট একটা গর্জ আছে, এখানে একটা উপত্যকা, ওটা করার জন্যে। আশা করি সঙ্গে থাকবেন। এখান থেকে টিকিট নিতে হচ্ছে। এখানে ঢোকার টিকিট প্রাইস হচ্ছে $3.5 বা 120 তুর্কি লিরা। যখন আপনি এই গিরিখাতের বিশাল প্রবেশমুখে এসে দাঁড়াবেন, প্রথম দর্শনেই আপনার মনে হবে যেন কোনো এক দৈব শক্তির ইশারায় বিশাল পর্বত মাঝখান থেকে চিরে গিয়ে আপনাকে এক অন্য জগতে স্বাগত জানাচ্ছে। সুবহানাল্লাহ, মিলিয়ন মিলিয়ন গ্যালন পানি, পাহাড় সমূহ, বিশাল এরিয়া জুড়ে পাহাড় আছে। এগুলো থেকে পানি মিশ্রিত হয়ে এই দিক দিয়ে আসছে। সাকলিকেন্ট গর্জের যাত্রা মূলত এখান থেকে শুরু। এভাবে পানি দিয়ে যেতে হয়। যারা এখানে আসবেন অবশ্যই ভালো গ্রিপের জুতা নিয়ে আসবেন, ওয়াটারপ্রুফ হতে হবে। ঠান্ডা পানির ঝাপটা লাগছে মুখে। এবার মনে হচ্ছে সত্যি একটা অ্যাডভেঞ্চারে নেমে গেছি। Water is pretty cold. এই ঠান্ডা পানিতে হাঁটতে গিয়ে এখন টের পাচ্ছি অ্যাড্রেনালিন এবং প্রশান্তির এক অদ্ভুত সংমিশ্রণ আমার শরীরে বয়ে যাচ্ছে। What a creation of Mother Nature. Wonderful. সাকলিকেন্ট শব্দের আক্ষরিক অর্থ হল লুকানো শহর। আর এই নামের সার্থকতা তখনই বোঝা যায় যখন আপনি আকাশচুম্বী দুপাশের খাড়া চুনাপাথরের দেয়ালের মাঝখানে নিজেকে আবিষ্কার করবেন। এরা এই পথ দিয়ে গেছে, এরা ছাপ রেখে গেছে। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এবং 300 মিটার গভীর এই গিরিখাতটি ইউরোপের অন্যতম দীর্ঘ এবং গভীরতম ক্যানিয়ন। এখানে প্রকৃতি তার শক্তি আর সৌন্দর্য একসাথে দেখাতে নেমে এসেছে।
কিছু জায়গায় পাহাড়ের দেয়াল দুটো এতই কাছাকাছি চলে আসে যে মাথার উপরের আকাশটাকে মনে হয় সরু এক নীলফিতার মতো। সূর্যের আলো এখানে খুব কম সময়ের জন্যই সরাসরি প্রবেশ করতে পারে, যার ফলে ভেতরে সবসময় এক রহস্যময় গোধূলি বেলার মতো মায়াবী পরিবেশ বিরাজ করে। আসলে বিশাল এই দুই পাহাড়ের দেয়াল ঘেরা এই সংকীর্ণ পথে হাঁটা অনেকটা কোনো রূপকথার গোলকধাঁধায় হারিয়ে যাওয়ার মতো। আপনার পায়ের নিচে থাকবে কখনো পিচ্ছিল পাথর, কখনো বা হাঁটু সমান টারকোয়েজ রঙের পানির স্রোত। আপনি যত গভীরে যাবেন দুপাশের পাথরের দেয়ালগুলো ততটাই কাছে চলে আসবে এবং আকাশটা সরু হয়ে উঠবে। কান পাতলে শুনতে পাবেন কেবল পানির গর্জন আর নিজের নিঃশ্বাসের শব্দ। বাইরের পৃথিবীর সব কোলাহল এখানে স্তব্ধ। তারপরে এখানে যে সিকিউরিটি আছে ওরা বলছে যে সামনে আরও 3 বার এই ধরনের পড়বে বড় পাথর। দেখা যাক কত দূর আগানো যায়। হাজার বছর ধরে তোরস পর্বতমালার বুক চিরে বয়ে যাওয়া বরফগোলা এই পানি যখন ক্যানিয়নের ভেতর দিয়ে তীব্র স্রোতে ছুটে চলে, তখন তার সেই প্রমত্তা রূপ দেখে যে কোনো অ্যাডভেঞ্চার প্রেমীর হৃদস্পন্দন বেড়ে যেতে বাধ্য। কাজ করে আমি পারি না। একবার আমি সামারিয়া গর্জে ছিলাম। এটা মনে করেন যে সারাদিনের পথ ছিল এটা, তো 16 কিলোমিটার শুধু নামতেই শেষ হয়ে গেছে। সেই তুলনায় এটা কিছুই না। এখানে বড় বড় পাথরের চাই। বৃষ্টি হলে পানি এ পর্যন্ত চলে আসে, উপর পর্যন্ত অনেক দূর ছিটিয়ে পড়ে পানি। এখানে গভীর মনে হচ্ছে, এখানে অনেক গভীর। এই যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর দিক হলো এখানকার হাড় কাঁপানো বরফ শীতল জলধারা। একটা অভিজ্ঞতার জন্য এখানে আসা। একজন যখন রিটার্ন আসে তখন জিজ্ঞেস করছিলাম, তখন বললো যে সামনে আরও অনেকটুকু রাস্তা আছে, দেখা যাক। এটাই শেষ, সবাই ফিরে আসছে। ওকে, এখানে একটা পুকুর। যাত্রা শেষ এখানে, এখন ফিরে যাওয়ার পালা। এখানে নামাটা একটু কষ্টসাধ্য, তবে অসম্ভব কিছু না। এখানে একটু গভীর পানি, একটু গভীর এখানে, অনেক গভীর পানি। পানির বেগ কতটুকু শক্তিশালী হলে কত হাজার বছর লেগেছে এই চুনা পাথরের পাহাড়গুলোকে এমন খাজ, এমন আকার দিতে। পানির রংটা এমন, এটা কাদা না, একটা খনিজ পদার্থ। নামটা বলেছিল গাইড, কিন্তু আমি ভুলে গেছি। তো এটা দেখলাম যে অনেকেই ওই মুখে লাগাচ্ছে, মুখে শরীরে লাগাচ্ছে। বলছে যে এখানে অনেক চর্মরোগ ভালো হয়ে যায় লাগানোর পরে। এই গর্জের নামটা হচ্ছে স্যাকলিকান, তার মানে তুর্কি ভাষায় স্যাকলিকান। আমি তর্জমা করে দেখলাম, এর মানে হচ্ছে হিডেন সিটি। হিডেন সিটি মানে লুকানো শহর, মানে রহস্যময় শহর, লুকানো শহর, এই ধরনের। কিন্তু এখানে তেমন কিছু আমার চোখে পড়ে নাই, যে পুরনো দিনের শহর হাবিজাবি এগুলি কিছুই আমার চোখে পড়েনি। সব এরকম ন্যাচারাল। তবে আমার মনে হয়েছে যে এটাই মিনিং করেছে যে লুকোনো নেচার
লুকানো প্রকৃতি। হ্যাঁ, সাকলিকেন বলতে এটাই বোঝানো হয়েছে, লুকানো প্রকৃতি। হ্যাঁ, বাইরে থেকে আপনি দেখলে বুঝবেন না যে ভিতরে কি চলছে। ভিতরে এই গর্জের ইতিহাসও ঠিক ততটাই নাটকীয়। এর প্রতিটি পাথরের ভাঁজে প্রকৃতির কয়েক হাজার বছরের বিবর্তনের ছাপ স্পষ্ট। প্রাচীনকালে লিসিয়ান সভ্যতার মানুষরা পাহাড় পেরোনোর জন্য এই দুর্গম পথটিকে গোপন রাস্তা হিসাবে ব্যবহার করত, আর আধুনিক যুগে এটি বিশ্ববাসীর নজরে আসে স্থানীয় এক মেষপালকের মাধ্যমেই। এখানে দাঁড়ালে বোঝা যায় সময় আসলে কত ছোট, আমরা এখানে অতিথি মাত্র, প্রকৃতিই আসল মালিক। সাকলিকেন শুধু দেখার জায়গা নয়, এটি প্রতিটি ইন্দ্রিয় দিয়ে অনুভব করার জায়গা। শুরুতে কাঠের ঝুলন্ত ওয়াকওয়ে ধরে হাঁটতে হাঁটতে নিচের নীলচে পানি, আর উপরে উঁচু পাথর দেখে বুকের ভেতর রোমাঞ্চের ঢেউ লাগে। কিন্তু আসল অ্যাডভেঞ্চার শুরু হয় যখন আপনি সেই বরফ শীতল পানিতে পা রাখেন। কখনো কোমর সমান, কখনো হাঁটু সমান পানি ঠেলে, পিচ্ছিল পাথর আর স্রোতের সাথে লড়াই করে যখন আপনি গিরিখাতের আরও গভীরে প্রবেশ করবেন, তখন চারপাশের নীরবতা আর কেবল পানির গর্জন আপনাকে এক অপার্থিব অভিজ্ঞতার মুখোমুখি করবে। এই জায়গাটির বৈচিত্র্য অদ্ভুত। এক মুহূর্তে আপনি রোদে ভেজা খোলা অংশে দাঁড়িয়ে, পরের মুহূর্তেই ঢুকে পড়েছেন ছায়ায় মোড়া ঠান্ডা সংকীর্ণ পথে। এখানে ট্রেকিং আর রিভার রাফটিংয়ের যেমন বুনো রোমাঞ্চ আছে, তেমনি আছে প্রাকৃতিক কাদা বা মাড বাথ, যা আপনার ক্লান্ত শরীরের প্রশান্তি এনে দেবে। আমরা সকাল সকাল চলে আসায় এত ভিড় ছিল না, এখন ভিড় বেড়ে যাচ্ছে। আমরা যখন শেষ করে চলে যাচ্ছি তখন অনেক লোক গ্রুপ সাকলিকেন গর্জ এমন এক জায়গা যেখানে মানুষের ক্ষুদ্রত্ব আর প্রকৃতির বিশালতা একই বিন্দুতে মিলিত হয়। আপনি যখন এই ক্যানিয়ন থেকে বেরিয়ে আসবেন, আপনার সাথে কেবল একটি দুর্দান্ত ভিডিও ফুটেজ বা ছবি নয়, বরং প্রকৃতির এক মহিমাময় উপাখ্যানের অংশ হয়ে থাকার স্মৃতি চিরকালের জন্য গেঁথে থাকবে। দারুণ এক অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। মজার একটা কাণ্ড হয়েছে। গাড়ি করে যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখলাম এখানে লম্বা সি বিচ। তো লোভ হলো, গাড়ি থামিয়ে নেমে গেলাম পানিতে। ভাবলাম যে আপনাদেরকে ঘটনাটা বলি। এখানে একটা কাপল মাছ ধরতেছে, একজন হাজব্যান্ড সাঁতার কাটতেছে। দর্শক বন্ধুরা, পরে জানতে পেরেছিলাম এটি হচ্ছে তুরস্কের টার্কোয়েজ কোস্ট বা ফিরোজা উপকূলে অবস্থিত পাতারা বিচ। তুরস্কের অন্যতম সুন্দর এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি সমুদ্র সৈকত এটি। এই বিচটি তুরস্কের দীর্ঘতম বালুকাময় সৈকতগুলোর মধ্যে একটি, যা প্রায় 18 কিলোমিটার কিংবা 11 মাইল দীর্ঘ। এর বিশাল এলাকা এবং সোনালী বালুর কারণে এটিকে তুরস্কের সবচেয়ে সুন্দর সৈকতগুলোর একটি মনে করা হয়। আমি মাত্র ওদেরকে জিজ্ঞেস করলাম যে কোনো মাছ ধরছে কিনা, কিন্তু ওরা বললো যে এখনো মাছ ধরা পড়েনি, ধরা পড়লে আমাকে ডাকবে দেখানোর জন্য। বললাম যে ঠিক আছে। এই সৈকতটির অগভীর পানি এবং বিশাল চওড়া বেলাভূমি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। দর্শক বন্ধুরা নিশ্চয়ই ভাবছেন যে এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা কোথায় ছুটছি, তাই না? আমরা আসলে যাচ্ছি এই কাশ শহরের অন্যতম সেরা এবং সিনেমাটিক একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য, যেটা নিতে হলে এই গেদেফ পাহাড়ের চূড়ায় যেতে হবে। গাড়ি নিয়ে এসছিলাম, কিন্তু গাড়ি এতটা যায় না, রাস্তা অবস্থা খুবই খারাপ। রেখে এখন হেঁটে যাচ্ছি।
বললো 600 মিটার, মনে হচ্ছে যে কাশ শহর থেকে হাঁটা পথে উঠতে প্রায় ৪৫ থেকে ১ ঘন্টা লাগতে পারে। তবে যারা ট্রেকিং করতে চান না তারা গাড়ি বা ট্যাক্সি নিয়ে পাহাড়ের অনেকটা উপরে উঠে যেতে পারেন এবং সেখান থেকে সামান্য একটু হেঁটেই পাহাড়টির চূড়ায় বা ভিউ পয়েন্টে পৌঁছানো যায়, যেটা আমরা করছি এখন। Yeah, trekking is start now, guys. Easy to find out. এই গেদেফে মাউন্টেন বা গেদেফে এলাকা মূলত তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, বিশেষ করে কাশ এবং ফেলুস অঞ্চলের কাছাকাছি অবস্থিত একটি পাহাড়ি এলাকা। এটি পর্যটকদের কাছে বিশেষ করে এর চমৎকার প্যানোরামিক ভিউ এবং হাইকিংয়ের জন্য পরিচিত। এটা হচ্ছে সামিট, এই পাইপটা। যারা লিসিয়ান ওয়ে বা স্থানীয় পাহাড়ি পথে হাঁটতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি চমৎকার জায়গা। এখান থেকে প্রাচীন শহর ফেলুসের ধ্বংসাবশেষে যাওয়ার পথ রয়েছে। এই কাশ শহরের ঠিক পেছনে খাড়া দেয়ালের মতো দাঁড়িয়ে থাকা এই পাহাড়টি থেকে পুরো ভূমধ্যসাগরের একটি ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায়। সূর্যাস্তের সময় যখন সূর্য দিগন্তরেখায় মিশে যেতে থাকে তখন নিচের কাশ শহরটি ধাপে ধাপে আলোয় জ্বলে ওঠে, যা দেখতে জাদুকরী মনে হয়। সূর্যাস্তের সময় গ্রিসের মেজ দ্বীপের সিলুয়েট বা ছায়া অবয়ব সাগরের মাঝে স্পষ্টভাবে ফুটে ওঠে। সূর্যের শেষ রশ্মি যখন এই দ্বীপের উপর পড়ে তখন এক অদ্ভুত আভা তৈরি হয়। আকাশ নীল থেকে ধীরে ধীরে গাঢ় কমলা, উজ্জ্বল লাল এবং সবশেষে বেগুনি বা পার্পল রঙে বদলে যায়। পাহাড়ের উপর থেকে এই রঙের পরিবর্তন দেখা সমতলের চেয়ে অনেক বেশি স্পষ্ট। আপনারা যারা প্ল্যান করছেন কিংবা ভবিষ্যতে করবেন, এই শহরে আসলে অবশ্যই এই জায়গাটাতে আসতে ভুলবেন না। একটা আলাদা কি বলে এক্সাইটিং কাজ করে এখানে। আমি এই সাইটে যখন গুগলে এই সাইটে ঢুকি, তারপরে এখানে আপনার পায়ের নিচে কাশের ছোট্ট সুন্দর বন্দর আর সাদা বাড়িগুলো যখন সন্ধ্যা নামার সাথে সাথে একে একে সোনালি আলোয় আলোকিত হয়, সেই দৃশ্যটি কোনোদিন ভুলতে পারবেন না। কেউ একজন এই বিড়ালটাকে এখানেই ছেড়ে দিয়ে গেছে, সে তখন থেকেই বিড়ালটা এখানেই থাকে। এখানে আসার আগে আমি যখন গুগলে এই জায়গাটির রিভিউ পড়ছিলাম তখন অনেকেই লিখেছিল যে তারা এখানে আসার আগে এই বিড়ালটির কথা জানতে পেরে পানি নিয়ে আসতো, তারপরে বিস্কিট নিয়ে আসতো। এগুলো দেখে আমিও ওই বিড়ালটার জন্য বিস্কিট নিয়ে এসেছিলাম। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি গেদেফে পাহাড়ের একদম চূড়ায়। আমার একপাশে বিশাল পাহাড়ের স্তব্ধতা আর ঠিক নিচেই জেগে উঠেছে আলোকোজ্জ্বল কাশ শহর। সামনের এই দিগন্তে সূর্যটা যখন গ্রিসের মেইস আইল্যান্ডের পেছনে হারিয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে সময়টা যেন এখানেই থেমে গেছে। পাহাড়ের উপর সূর্যাস্তের পর বেশ বাতাস থাকে, তাপমাত্রা হঠাৎ কমে যেতে পারে, তাই সাথে একটা পাতলা জ্যাকেট রাখার চেষ্টা করবেন। আর পাহাড়ের উপর কোনো দোকান নেই, তাই পানি সাথে রাখুন। তুরস্কের অন্যান্য পর্যটন কেন্দ্র যেমন মারমারিস বা বদ্রুমের মতো কাশের নাইট লাইফ শুধু উচ্চ শব্দের মিউজিক বা বড় ডিস্কো ক্লাবের জন্য পরিচিত নয়। কাশ শহরের রাতের মূল আকর্ষণ হল এর বহেমিয়ান ভাইব, আভিজাত্য এবং প্রাণবন্ত এক উৎসব মুখর পরিবেশ। সূর্য ডুবার পর কাশের সরু পাথুরে গলিগুলো এক মায়াবী রূপ নেয়। এটা হচ্ছে রাতের কাশ, খুবই অ্যানিমেটেড, কালারফুল। দিনের বেলা যতটুকু আবহাওয়া থাকে, সারাদিনের অ্যাডভেঞ্চার শেষে এখন এই কাশ শহরটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। কাশের নাইট লাইফ হল আভিজাত্য আর রোমাঞ্চের এক নিখুঁত মেলবন্ধন। আমার কাছে পুরোটা শহরে একটা রেস্টুরেন্ট মনে হয়েছে, পুরোটা একটা রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া ছাড়া কোনো বিনোদন নেই। আর সিগারেট, এরা মেয়ে হোক, পুরুষ হোক, ছেলে হোক, মা হোক, বাবা হোক,
মানে সিগারেট খাওয়ার তুমুল প্রতিযোগিতাদের মধ্যে। যেদিকে যাবেন সিগারেট সিগারেট সিগারেট। মেরাবা। এগুলো হচ্ছে তুর্কির স্থানীয় মিষ্টি। তুর্কি ডিলাইট হলো একটি বিখ্যাত হালকা মিষ্টি যা মূলত চিনি, পানি, স্টার্চ এবং লেবুর রস দিয়ে তৈরি করা হয়, যা বিভিন্ন ধরনের স্বাদে এবং গন্ধে পাওয়া যায় এবং শতাব্দীর পরে শতাব্দী ধরে এগুলি অতিথি আপ্যায়নে ব্যবহার করা হয়ে আসছে। দর্শক বন্ধুরা, আমরা ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। তবে শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া পর্যন্ত আপনারা সবাই সুন্দর এবং সুস্থ থাকুন।